পরীক্ষার ফলাফলের বোর্ডের সামনে দাঁড়িয়ে কাঁদছিল সেই অসহায় দরিদ্র মেয়েটি, কিন্তু পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা সেই সচ্ছল যুবক যা করল তাতে সকলে বিস্মিত হয়ে উঠল। এটি একটি প্রকৃত ঘটনা উত্তরপ্রদেশের লখনৌয়ের সেই দুপুরবেলায়, যখন কোচিং প্রতিষ্ঠানের বাইরে পরীক্ষার ফলাফলের বোর্ডের সামনে অসংখ্য মানুষের মুখের ভিড় জমে উঠল, আর সকলে নিজেদের হৃদয়ের স্পন্দন নিয়ন্ত্রণ করে একটি নির্দিষ্ট নামের অনুসন্ধানে মগ্ন ছিল। প্রিয়াকে এমন অনুভূতি হচ্ছিল যেন সমস্ত পৃথিবীটা অকস্মাৎ অত্যধিক গতিতে ছুটে চলেছে এবং সে একলা কোনো স্থানে পিছিয়ে পড়ে গেছে। বোর্ডে লাগানো সেই সাদা কাগজে লিখিত কালো হরফগুলোর মধ্যে সে তার নিজস্ব রোল নম্বরকে বারংবার অন্বেষণ করছিল, মাঝে মাঝে ওপর থেকে নিচের দিকে, মাঝে মাঝে নিচ থেকে ওপরের দিকে, এবং প্রতিটি সময়ে আশা পোষণ করছিল যে সম্ভবত এখনও তার দৃষ্টি ভুল করছে, সম্ভবত পরবর্তী সারিতে তার নাম উজ্জ্বল হয়ে উঠবে। তবে প্রতিটি সময়ে তার দৃষ্টির সামনে কেবল সেই সব নামগুলো উপস্থিত ছিল যা তার নয়, এবং তার অন্তরে ধীরে ধীরে একটি নিস্তব্ধতা অবতীর্ণ হচ্ছিল। তার চারপাশে কয়েকজন যুবক আনন্দে একে অন্যকে আলিঙ্গন করছিল, কেউ মোবাইলে উচ্চস্বরে ঘোষণা করছিল যে তার নির্বাচিত হয়েছে, কেউ হাসতে হাসতে অশ্রু বিসর্জন করছিল, এবং এই গোলমালে প্রিয়ার নীরবতা আরও গাঢ় হয়ে উঠছিল। কেননা যে ক্ষণে সে বুঝতে পারল যে তার নাম তালিকায় অনুপস্থিত, সেই ক্ষণে তাকে কেবল একটি পরীক্ষায় ব্যর্থতার অনুভব হয়নি, বরং তার নিজের বাড়ির ভগ্ন আশাগুলোর ওজন অনুভূত হয়েছে, যেন কেউ তার কাঁধে অকস্মাৎ সমগ্র আকাশ স্থাপন করেছে। সে অজান্তেই তার মোবাইলের পর্দা অবলোকন করল, যেখানে বাবার বার্তা জলজল করছিল, মেয়ে, ফলাফল প্রকাশিত হলেই জানিয়ে দিস, আমরা সকলে ঈশ্বরের কাছে তোর জন্য প্রার্থনা করছি। এবং সেই বার্তা তার হৃদয়ে কোনো তীক্ষ্ণ বস্তুর মতো বিদ্ধ করল। প্রিয়াকে স্মরণ হল যে কিভাবে তার পিতা গ্রামের সেই ক্ষুদ্র ভূখণ্ডটি, যার ওপর তাদের সমস্ত জীবন নির্ভরশীল ছিল, রেহেন রেখে দিয়েছিল, কিভাবে তার মাতা তার বিবাহের সময়ের অলঙ্কারগুলো বিক্রয় করে দিয়েছিল, এবং কিভাবে সমগ্র গ্রামে এই খবর ছড়িয়ে পড়েছিল যে দেখো, পাণ্ডেজির কন্যাতে লখনৌয়ে শিক্ষাগ্রহণ করতে পাঠাচ্ছেন, চিকিৎসক হবে তাদের কন্যা। এবং তখন তার পিতা অহংকার করে বলেছিল যে হ্যাঁ হবে, এবং আজ সেই কন্যা ভিড়ের মধ্যস্থলে অবস্থান করছিল, তার নিজের নামের অনুপস্থিতিকে নিরীক্ষণ করতে করতে, যেন সেই কাগজের খণ্ড তার সম্পূর্ণ পরিচয় নির্ধারিত করছে। তাকে অকস্মাৎ অনুভূত হল যে যদি সে এখন গৃহে প্রত্যাবর্তন করে, তাহলে মানুষজনের দৃষ্টিতে তাকে কেবল একটি ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে, যেন তার সমস্ত পরিশ্রম, সমস্ত রাত্রি, সমস্ত অপূর্ণ নিদ্রা এবং সমস্ত স্বপ্ন এক ঝটকায় অর্থহীন হয়ে গেছে। ভিড় ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করল, তবে প্রিয়া সেখানেই অবস্থান করে রইল, যেন তার পাদদ্বয় মাটিতে আবদ্ধ হয়ে গেছে। এবং যখন শেষ পর্যন্ত সে নিজেকে সেখান থেকে সরিয়ে নিল, তাহলে তার পদক্ষেপগুলো এত ভারাক্রান্ত ছিল যে প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাকে প্রতীয়মান হল যেন সে তার পরিবারের আশাগুলোকে টেনে হিচড়ে নিয়ে চলছে। সেই ভিড়ের পশ্চাতে সামান্য দূরত্বে অবস্থান করে অর্জুন এসব নিরীক্ষণ করছিল। সেও সেই পরীক্ষার অংশগ্রহণকারী ছিল, তার নাম তালিকায় উপস্থিত ছিল, তার সঙ্গীরা তাকে অভিনন্দন জানিয়েছিল, তবে তার দৃষ্টি বারংবার সেই কন্যার দিকে নিবদ্ধ হচ্ছিল, যে অবশিষ্ট সকলের মতো উচ্চস্বরে চিৎকার করছে না, বরং নিঃশব্দে তার নিজস্ব বিশ্বকে বিপর্যস্ত হতে দেখছে। সে তাকে একাধিকবার শ্রেণীকক্ষে দর্শন করেছে, প্রথম আসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ মনোনিবেশ করে লিপিবদ্ধ করতে করতে বিরতিতেও গ্রন্থাবলী বন্ধ না করা, এবং আজ সেই কন্যা যেন অন্তর থেকে শূন্য হয়ে গেছে। প্রিয়া পথের দিকে অগ্রসর হল, ভিড় থেকে দূরবর্তী, গোলমাল থেকে দূরবর্তী, এবং চলতে চলতে সে মোবাইল নিষ্ক্রিয় করে দিল, কেননা তার অন্তরে এখন সাহস নেই যে সে তার পিতার কণ্ঠস্বর শ্রবণ করতে পারবে অথবা তার মাতার আশাপূর্ণ কথাবার্তার প্রত্যুত্তর প্রদান করতে পারবে। তার মননে কেবল একটি বাক্যাংশ বারংবার প্রতিধ্বনিত হচ্ছে, এখন কোন মুখ দেখিয়ে গৃহে প্রত্যাবর্তন করব, এবং এই জিজ্ঞাসার কোনো প্রত্যুত্তর তার নিকট নেই। ছাত্রাবাসের সোপান আরোহণ করতে করতে তাকে প্রতীয়মান হচ্ছে যেন প্রতিটি সোপান তার জন্য কোনো অদৃশ্য বিচারালয়ের সমতুল্য, যেখানে তাকে তার নিজস্ব স্বপ্নসমূহের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে হবে। এবং যখন সে ছাদে উপনীত হল, তাহলে তীব্র বায়ু তার ওড়নাকে উড়িয়ে নিয়ে গেল, তবে তার অন্তরে যে ঝড়পতন চলমান সেটি তার থেকে অনেক অধিক তীব্র ছিল। ছাদের প্রান্তে অবস্থান করে সে নিম্নদিকে দৃষ্টিপাত করল, এবং তাকে প্রতীয়মান হল যেন এই নগর, যা একসময় তার স্বপ্নসমূহের প্রতীক ছিল, এখন তার ব্যর্থতার প্রত্যক্ষদর্শী হয়ে উঠেছে। সে নয়ন বন্ধ করল এবং প্রথমবার নিজেকে জিজ্ঞাসা করল যে কি একটি ফলাফল
প্রকৃতপক্ষে এত মহান দণ্ড হতে পারে যে ব্যক্তি জীবনের কারণই বিস্মৃত হয়ে যায়। এবং সেই ক্ষণে পশ্চাৎ থেকে একটি কণ্ঠস্বর উদিত হল, যা তার চিন্তাধারার দিক পরিবর্তিত করে দিল। প্রিয়া সেই কণ্ঠস্বর তীব্র নয়, তবে তার মধ্যে এত অটলতা ছিল যে সে বিস্ময়াবিষ্ট হয়ে ঘুরে দাঁড়াল। সম্মুখে অর্জুন অবস্থান করছিল, শ্বাসপ্রশ্বাস সামান্য তড়িত, নয়নে উদ্বেগ এবং মুখমণ্ডলে সেই গাম্ভীর্য যা কোনো সাধারণ আলাপচারিতার জন্য নয়। প্রিয়া তাকে দর্শন করল এবং ক্লান্ত কণ্ঠে বলল যে তাকে একাকী রেখে দাও, কেননা সে এখন কারো অভিনন্দন বা কারো সান্ত্বনা গ্রহণ করার অবস্থায় নেই। তবে অর্জুন কয়েকটি পদক্ষেপ অগ্রসর হয়ে নির্মল কণ্ঠে বলল যে যদি সে এই একটি ফলাফলের কারণে নিজেকে সমাপ্ত মনে করে, তাহলে সে কেবল নিজের জন্য নয়, তার পরিবারের জন্য পরাজয় স্বীকার করবে। এবং এটি শ্রবণ করে প্রিয়ার অন্তরে কিছু সামান্য স্বস্তি অনুভূত হল, যেন কেউ তার অন্ধকার কক্ষে একটি ক্ষুদ্র আলোক প্রজ্বলিত করেছে। বায়ু এখনও প্রবাহিত, নগর সেই একই, তবে সেই ছাদে অবস্থানরত দুজনের মধ্যে একটি এমন আলোচনা আরম্ভ হতে চলেছে যা ভবিষ্যতে কেবল একটি জীবন নয়, দুটি পরিবারের গতিপথ পরিবর্তিত করে দেবে। ছাদে অবস্থান করে কয়েকটিক্ষণ এমন হয় যখন বায়ুর ধ্বনি মনের গোলমাল থেকে স্বল্প প্রতীয়মান হয়, এবং প্রিয়ার অন্তরে এই মুহূর্তে যা প্রবাহিত সেটি কোনো ঝড় থেকে হীন নয়। অর্জুন তার সম্মুখে অবস্থান করছিল, তবে সে এখনও প্রান্ত থেকে সম্পূর্ণরূপে সরে যায়নি, কেননা তার অন্তরের প্রান্ত এখনও ততই ঝুঁকিপূর্ণ ছিল যতটাই ছাদ। সে ধীর গতিতে দেয়ালের সহায়তা গ্রহণ করল এবং মাটিতে উপবিষ্ট হয়ে গেল, যেন তার পাদদ্বয় অকস্মাৎ সহযোগিতা ত্যাগ করেছে। এবং সে বলল যে তাকে অনুধাবন করার প্রয়াস করো না, কেননা যারা উত্তীর্ণ হয়ে যায় তাদের জন্য পরাজয় কেবল একটি শব্দ হয়, কিন্তু যারা পরাজিত হয় তাদের জন্য সেটি পরিচয়ে পরিণত হয়। অর্জুন তাকে মধ্যবর্তীতে বাধা দেয়নি, সে কোনো মহান বাক্যালাপ করেনি, কেননা সে অবগত ছিল যে বিপর্যস্ত মনকে পরামর্শ নয়, শ্রোতা প্রয়োজন হয়। এবং প্রিয়া যেন অসংখ্য মাসের সঞ্চিত যন্ত্রণা একত্রে নিঃসরণ করতে ইচ্ছুক ছিল। সে বর্ণনা করল যে কিভাবে তার পিতা ব্যাংকে গিয়ে স্বাক্ষর করার মুহূর্তে তার আঙুলের কম্পন গোপন করেছিল, যাতে সে আতঙ্কিত না হয়। কিভাবে তার মাতা অলংকার বিক্রয় করার সময় হাস্যমুখে বলেছিল যে এসব তো কন্যার শিক্ষার জন্যই, তবে রাত্রিকালে নীরবে অশ্রুপাত করেছিল। কিভাবে গ্রামবাসীরা বলেছিল যে কন্যাদের ওপর এত ব্যয় করা বুদ্ধিমত্তার কাজ নয়, এবং তখন তার পিতা কেবল এইটুকু বলেছিল যে আমার কন্যা আমার পুত্র এবং আমার স্বপ্ন। এবং আজ সেই স্বপ্ন পরীক্ষার ফলাফলের বোর্ডে স্থান লাভ করেনি। সে এটিও উল্লেখ করল যে তাকে ব্যর্থ হওয়ার থেকে অধিক এই বিষয়ের আশঙ্কা যে গৃহে প্রত্যাবর্তন করে সে তার পিতার নয়নে কিভাবে দৃষ্টি নিক্ষেপ করবে, কেননা তাদের সর্বদা তার থেকে প্রত্যাশা ছিল যে সে তাদের জীবনধারা পরিবর্তিত করবে, এবং এখন তাকে প্রতীয়মান হচ্ছে যে সে তাদের আস্থার উপযুক্ত নয়। তার কণ্ঠে কেবল বিষাদ নয়, তার মধ্যে অপরাধ অনুভূতি ছিল, এবং এই অপরাধ অনুভূতি তাকে সেই ছাদ পর্যন্ত নিয়ে এসেছে যেখানে সে নিজেকে থেকে পলায়ন করতে আগ্রহী ছিল। সে ধীরে ধীরে বলল যে অর্থ সমাপ্ত হয়ে গেছে, আগামী বর্ষের মূল্য পরিশোধের কোনো সম্ভাবনা নেই, এবং সে তার পরিবারকে এটি বলতে অক্ষম যে আমাকে আরও একটি সুযোগ প্রদান করো, কেননা সে অবগত যে সেই একটি সুযোগের মূল্য তার পিতার আরও ভূখণ্ড হতে পারে, অথবা তার মাতার হস্তের চূড়ান্ত জোড়া। অর্জুন এখন পর্যন্ত নীরব ছিল, তবে তার অন্তরেও একটি দ্বন্দ্ব চলমান ছিল, কেননা সে অবগত ছিল যে সে সেই জগৎ থেকে উদ্ভূত যেখানে অর্থ সমস্যার সমাধান হতে সক্ষম। তবে সে এটিও অবগত ছিল যে কারো আত্মমর্যাদায় আঘাত প্রদান করে প্রদত্ত সহায়তা বোঝা হয়ে ওঠে। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল যে যদি অর্থ সমস্যা হয় তাহলে কি স্বপ্ন পরিত্যাগ করা উপায়? এবং প্রিয়া ক্লান্ত হাস্যের সঙ্গে বলল যে মাঝে মাঝে উপায় এবং আত্মমর্যাদা একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠে, কেননা সে কারো নিকট হতপ্রসারিত করে শিক্ষা গ্রহণ করতে অনিচ্ছুক, এবং তার পিতাকে এটিও অনিচ্ছুক যে তারা আরও নত হয়ে পড়ুক। কয়েকটি ক্ষণ দুজন নীরব অবস্থান করল, এবং সেই নীরবতায় অর্জুন সেই সংকল্প গ্রহণ করল যা ভবিষ্যতে তার নিজস্ব জীবনের গতিপথ পরিবর্তিত করে দেবে। সে বর্ণনা করল যে সেও প্রথম বর্ষে ব্যর্থ হয়েছিল, যে তার নিকট দ্বিতীয় সুযোগ উপস্থিত ছিল কেননা তার গৃহে অর্থ ছিল। তবে যদি সেই সময় কেউ তাকে বলতো না যে পুনরায় প্রয়াস করো, তাহলে সম্ভবত সেও পরাজয় মেনে নিত। সে সুস্পষ্ট ভাষায় বলল যে সে তার সহায়তা করতে ইচ্ছুক, তবে করুণা করে নয়, সমতায়। সে তার মূল্য পরিশোধ করতে সক্ষম, তবে এটি অনুগ্রহ হবে না, এটি লগ্নি হবে সেই পরিশ্রমে যা সে তার নিজস্ব নয়নে দর্শন করেছে। প্রিয়া অবিলম্বে মস্তক উত্তোলন করে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল, কেননা তাকে প্রতীয়মান হল যে কোথাও সে তার ওপর করুণা তো অনুভব করছে না,
এবং অর্জুন সেই ক্ষণে তার নয়নে দৃষ্টি নিক্ষেপ করে বলল যে তাকে কোনো দুর্বল ব্যক্তির ওপর করুণা উদিত হচ্ছে না। তাকে সেই কন্যার ওপর আস্থা আছে যে শ্রেণীকক্ষে সর্বপ্রথম উপস্থিত হয় এবং সর্বশেষে প্রস্থান করে, এবং যদি সে আজ কেবল অর্থের কারণে পশ্চাৎপসরণ করে তাহলে এটি তার পরিশ্রমের সঙ্গে অবিচার হবে। সে এটিও সংযোজিত করল যে সে সরাসরি অর্থ তার হস্তে প্রদান করবে না, বরং বৃত্তির অনুরূপ, যাতে তাকে কখনো এটি অনুভূত না হয় যে সে কারো অনুগ্রহে অবলম্বিত। প্রিয়ার অন্তরে যেন দুটি কণ্ঠস্বর যুদ্ধরত, একটি বলছে যে এটি গ্রহণ করা দুর্বলতা এবং অন্যটি বলছে যে সম্ভবত এটিই সেই সুযোগ যা ঈশ্বর কোনো ব্যক্তির মাধ্যমে প্রেরিত করে। এবং শেষ পর্যন্ত সে ধীর গতিতে ছাদের প্রান্ত থেকে সম্পূর্ণরূপে সরে দেওয়ালের নিকটে এসে অবস্থান করা নির্বাচন করল। সে নয়ন মুছে নিয়ে জিজ্ঞাসা করল যে যদি সে পুনরায় ব্যর্থ হয় তাহলে কি ঘটবে, এবং অর্জুন কোনো নাটকীয়তা ছাড়াই প্রত্যুত্তর প্রদান করল যে তাহলে পুনরায় প্রয়াস করা হবে। কেননা ব্যর্থতা চূড়ান্ত হয় না, পরাজয় স্বীকার করা চূড়ান্ত হয়। সেই ক্ষণে প্রিয়া অনুভূত করল যে সে যে আশঙ্কা থেকে পলায়ন করছে সেই আশঙ্কা সম্ভবত তার থেকে মহান নয় যতটা সে নিজে ধারণা করছে, এবং যে যুবকের সঙ্গে সে কখনো যথাযথভাবে আলাপ করেনি সেই আজ তার সম্মুখে অবস্থান করছে, বিনা গোলমালে, বিনা কোনো প্রতিশ্রুতি দাবি করে, কেবল এটি বলে যে তোমাকে আরও একটি সুযোগ প্রাপ্ত হওয়া উচিত। বায়ু এখনও প্রবাহিত, কিন্তু তার মধ্যে সেই অস্থিরতা অনুপস্থিত যা কিছু সময় পূর্বে ছিল, এবং যখন দুজন সোপান থেকে নিম্নদিকে অবতরণ করতে আরম্ভ করল তাহলে প্রিয়ার পদক্ষেপ পূর্বের থেকে সামান্য স্বল্পতর ছিল, কেননা সে মৃত্যুর নয় সংগ্রামের সংকল্প গ্রহণ করেছে। সেই রাত্রিকালে প্রিয়া তার পিতাকে টেলিফোন করল এবং স্পষ্টভাবে বলল যে এবার সফলতা লাভ হয়নি, কিন্তু সে পরাজয় মেনে নেবে না। এবং যখন পিতা অর্থের উদ্বেগ প্রকাশ করল তাহলে সে কেবল এটুকু বলল যে সে ব্যবস্থা করতে সক্ষম, কেননা এখন সে অবগত যে সে একাকী নয়। অন্যপক্ষে অর্জুন তার গৃহে উপবিষ্ট হয়ে তার পিতার সঙ্গে আলোচনা করার প্রস্তুতি গ্রহণ করছে, কেননা সহায়তার প্রতিশ্রুতি প্রদান করা সরল ছিল, তা পালন করা দায়িত্ব ছিল, এবং সেই দায়িত্ব বহন করতে প্রস্তুত ছিল। সেই রাত্রিকালে যখন প্রিয়া তার ছাত্রাবাসের ক্ষুদ্র কক্ষে উপবিষ্ট হয়ে গ্রন্থসমূহ পুনরায় উন্মোচন করল তাহলে পৃষ্ঠাসমূহে লিখিত শব্দসমূহ পূর্বের অনুরূপ প্রতীয়মান হচ্ছে না। তাদের মধ্যে এখন কেবল পাঠ্যসূচি নয়, তাদের মধ্যে একটি প্রতিশ্রুতি গোপন ছিল, নিজের থেকে, তার পিতার থেকে এবং সেই যুবকের থেকে যে তাকে ছাদের প্রান্ত থেকে প্রত্যাহার করেছে। সে অবগত যে কেবল আবেগপ্রবণ হয়ে অগ্রসর হওয়া যায় না, তাকে এখন পূর্বের থেকে অনেক অধিক নিয়মানুবর্তী, অনেক অধিক কঠোর হতে হবে, কেননা এটি দ্বিতীয় সুযোগ ছিল, এবং দ্বিতীয় সুযোগ প্রায়শই চূড়ান্তও প্রমাণিত হয়। সে তার মোবাইলের পর্দায় মাতাপিতার ছবি দর্শন করল এবং ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল যে এবার সে প্রত্যাবর্তন করবে, তবে নত হয়ে নয়, সোজা অবস্থান করে। অন্যপক্ষে অর্জুন তার গৃহের অঙ্কন কক্ষে উপবিষ্ট ছিল, যেখানে ঝলমলে মেঝে, মূল্যবান আসবাবপত্র এবং বিশাল জানালাসমূহ থেকে আগত আলোক সেই সরলতা থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল যাতে প্রিয়া প্রতিপালিত হয়েছে। তবে সেই রাত্রিকালে তার মননে সেই ধরনের কোনো সুবিধা অনুপস্থিত। তার সম্মুখে কেবল একটি জিজ্ঞাসা ছিল, সে কি তার পরিবারকে এটি অনুধাবন করাতে সক্ষম যে সে কারো ওপর করুণা নয় আস্থা রাখছে। যখন সে তার পিতার সম্মুখে উপবিষ্ট হয়ে আলোচনা আরম্ভ করল তাহলে সে সরাসরি এটি বলল না যে সে একটি কন্যার সহায়তা করতে ইচ্ছুক, বরং সে জিজ্ঞাসা করল যে যদি কোনো প্রতিভাধর শিক্ষার্থী কেবল অর্থের অভাবে শিক্ষা পরিত্যাগ করে তাহলে কি এটি সমাজের পরাজয় হবে না। তার পিতা, যিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং লগ্নির ভাষা অনুধাবন করেন, কয়েকটি ক্ষণ তাকে নিরীক্ষণ করতে রইলেন, যেন এটি জানার প্রয়াস করছেন যে এই জিজ্ঞাসা কেবল যুক্তি নাকি আবেগীয় উত্তেজনা। অর্জুন দ্বিধাহীনভাবে বলল যে সে সেই কন্যার পরিশ্রমের প্রত্যক্ষদর্শী, যে সে তাকে প্রতিদিন লড়াই করতে দর্শন করেছে, এবং যদি সে আজ কেবল অর্থনৈতিক কারণে পশ্চাৎপসরণ করে তাহলে এটি অবিচার হবে। সে এটিও সুস্পষ্ট করল যে সে তাকে সরাসরি অর্থ প্রদান করতে অনিচ্ছুক, কেননা সে তার আত্মমর্যাদায় আঘাত করতে অনিচ্ছুক, বরং সে ইচ্ছুক যে এই সহায়তা বৃত্তির আকারে প্রদত্ত হয়, যাতে সে মস্তক অবনত করে নয়, মস্তক উন্নত করে শিক্ষা গ্রহণ করতে পারে। তার পিতা দীর্ঘকাল কিছু বললেন না, এবং সেই নীরবতায় অর্জুনকে প্রতীয়মান হল যে সম্ভবত তারা প্রত্যাখ্যান করবেন। তবে শেষ পর্যন্ত তারা নির্মল কণ্ঠে বললেন যে সহায়তা করা অশুদ্ধ নয়, অশুদ্ধ হল সহায়তার নামে কাউকে দুর্বল করে তোলা।
এবং যদি সে নিশ্চিত করতে সক্ষম যে এই পদক্ষেপ সেই কন্যাকে বলিষ্ঠ করবে, তাহলে তারা তার সঙ্গ প্রদান করবেন, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। এই সহায়তা তার পরিশ্রমের ওপর নির্ভরশীল হবে, এবং যদি সে অযত্নশীল হয় তাহলে এই সহযোগিতা স্থগিত হয়ে যাবে। এটি শ্রবণ করে অর্জুনকে যেন অন্তর থেকে স্বস্তি লাভ হয়েছে, কেননা এখন তার প্রতিশ্রুতি কেবল শব্দ নয়, সেটি একটি দায়িত্ব হয়ে উঠেছে। আগামী দিবসেই সে কোচিং প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে আলোচনা করল, কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পাদন করল এবং একটি বিশেষ বৃত্তির অধীনে প্রিয়ার মূল্য এবং ছাত্রাবাসের ব্যয় সুসজ্জিত করে দিল, যাতে তাকে কখনো এটি অনুভূত না হয় যে সে কারোর কৃপায় অবলম্বিত। যখন সে প্রিয়াকে এটি জানাল যে তার পরিশ্রম দর্শন করে প্রতিষ্ঠান তাকে আর্থিক সহায়তা প্রদান করেছে, তাহলে প্রিয়া কয়েকটি ক্ষণ তাকে নিরীক্ষণ করতে রইল, কেননা সে অনুধাবন করছিল যে এটি কেবল প্রতিষ্ঠানের সংকল্প নয়, তবে সে এটিও অনুধাবন করেছে যে অর্জুন তার মর্যাদা রক্ষা করে সহায়তা করতে ইচ্ছুক। দিবসের অনুক্রম পুনরায় আরম্ভ হয়েছে, কিন্তু এবার প্রিয়ার অন্তরে একটি ভিন্ন অটলতা ছিল। সে প্রভাতে সর্বপ্রথম উঠে শীতল বায়ুতে কিছু সময় বিচরণ করে, যাতে মন নির্মল থাকে। তারপর শ্রেণীকক্ষে উপবিষ্ট হয়ে প্রতিটি শব্দকে এমন আঁকড়ে ধরে যেন সেটি তার ভবিষ্যতের সূত্র, এবং রাত্রিকালে ক্লান্তিতে নয়ন বন্ধ হয়ে আসলে সে নিজেকে সেই ছাদের স্মৃতি স্মরণ করিয়ে দেয় যেখানে সে পরাজয় স্বীকার করার সংকল্প গ্রহণ করেছিল, এবং তারপর সেই স্থান থেকে প্রত্যাবর্তিত হয়েছে। এখন শিক্ষা তার জন্য কেবল পরীক্ষা উত্তীর্ণ করার উপায় নয়, সেটি তার অস্তিত্বের পুনরুদ্ধার ছিল। একটি সাক্ষ্যের ব্যর্থতা অস্থায়ী হয় না। অর্জুনও তার নিজস্ব শিক্ষায় নিমগ্ন ছিল, কিন্তু সে কখনো প্রিয়ার ওপর অনুগ্রহের ওজন চাপিয়ে দেয়নি। সে তার সঙ্গে স্বাভাবিক আলাপ করে, মাঝে মাঝে কোনো জিজ্ঞাসায় আটকে গেলে ব্যাখ্যা করে, মাঝে মাঝে কেবল জিজ্ঞাসা করে যে সে আহার গ্রহণ করেছে কিনা, এবং এই স্বাভাবিকতাই সেই সাম্য ছিল যা তাদের সংযোগকে সমতায় রক্ষিত করেছে। মাঝে মাঝে প্রিয়াকে প্রতীয়মান হয় যে সে এসব গ্রহণ করে কোথাও অধীনত হয়ে যাচ্ছে না, তবে তারপর তাকে অর্জুনের বাক্য স্মরণ হয়, এটি করুণা নয়, লগ্নি, এবং সে নিজেকে বলে যে তাকে এই লগ্নিকে মুনাফায় রূপান্তরিত করতে হবে। একাধিকবার পথ সরল হয় না, একটি পরীক্ষণে তার অঙ্ক প্রত্যাশার থেকে হ্রাস পায়, এবং সে দীর্ঘ সময় শূন্য পৃষ্ঠাকে নিরীক্ষণ করতে রইল, যেন পুরাতন আশঙ্কা পুনরায় প্রত্যাবর্তিত হয়েছে। কিন্তু এবার সে পলায়নের নয় থেকে ভ্রান্তি অনুধাবনের প্রয়াস করল। সে অর্জুনকে বলল যে সম্ভবত সে ততটা যোগ্য নয় যতটা সে ধারণা করেছিল, এবং অর্জুন নির্মল কণ্ঠে প্রত্যুত্তর দিল যে যোগ্যতার সাক্ষ্য একটি পরীক্ষণকে নয়, অবিরামতা থেকে লাভ হয়, এবং যদি সে প্রতিটি পতনের পর উত্থিত হয় তাহলে সেটিই তার প্রকৃত বল। মাসসমূহ অতিক্রান্ত হয়েছে, ঋতু পরিবর্তিত হয়েছে, এবং লখনৌয়ের সেই পথসমূহে বিচরণ করতে করতে এখন প্রিয়াকে তার নিজস্ব পদক্ষেপের ধ্বনিতে দ্বিধা নয়, দৃঢ়তা শ্রুত হয়। তাকে অবগত ছিল যে এই দ্বিতীয় বর্ষ কেবল গ্রন্থের নয়, এটি আত্মপ্রত্যয়ের পুনর্গঠন। অন্যপক্ষে অর্জুনের পিতা কখনো কখনো তাকে জিজ্ঞাসা করেন যে সেই কন্যা পরিশ্রম করছে কিনা, এবং অর্জুন প্রতিটি সময় অহংকার করে বলে যে সে পূর্বের থেকে অধিক নিবেদিত, কেননা সে পরাজয়কে নিকট থেকে দর্শন করেছে, এবং এখন সে তাকে তার নিজস্ব ভবিষ্যতের সংজ্ঞা হতে অনুমতি দেবে না। কাহিনী এখন সেই শিখরের দিকে অগ্রসর হচ্ছে যেখানে পরীক্ষা পুনরায় সম্মুখে অবস্থান করবে, কিন্তু এবার অবস্থা ভিন্ন হবে। প্রিয়ার নিকট এখন কেবল স্বপ্ন নয়, তার নিকট অভিজ্ঞতা আছে, লড়াই আছে, এবং সেই কণ্ঠস্বর আছে যা তাকে ছাদ থেকে নিম্নে আহ্বান করেছে। অর্জুন তার প্রতিশ্রুতি পালন করেছে, এখন প্রিয়ার পালা যে সে সেই আস্থাকে ফলাফলে রূপান্তরিত করে, এবং দুজনকেই এটি অনুভূত হতে আরম্ভ করল যে এই সংযোগ কেবল একটি সহায়তার অংশ নয়, এটি ধীরে ধীরে একটি অংশীদারিত্বে পরিণত হচ্ছে, যেখানে মর্যাদা, আস্থা এবং সমতা তিনটিই সঙ্গে সঙ্গে চলছে। এবং যখন আগামী পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে, তাহলে প্রিয়া ক্যালেন্ডারে সেই দিবসকে চিহ্নিত করল যেন সে তার জীবনের আগামী বাঁকে চিহ্নিত করছে, কেননা এখন সে অবগত যে ফলাফলের বোর্ড কেবল সংখ্যা জানাবে না, সেটি এটিও জানাবে যে সেই ছাদে গৃহীত সংকল্প কতটা যথার্থ ছিল। চূড়ান্ত পরীক্ষার দিবস যেন ধীরে ধীরে নয়, অকস্মাৎ উপস্থিত হয়েছে, এবং সেই প্রভাতে যখন প্রিয়া ছাত্রাবাসের জানালা থেকে বহির্দিকে নিরীক্ষণ করছিল, তাহলে থেকে প্রতীয়মান হল যেন সমগ্র নগর তার হৃদয়ের স্পন্দনের সঙ্গে সমন্বয় স্থাপন করেছে। লখনৌয়ের শীতল বায়ুতে একটি বিচিত্র অস্থিরতা ছিল, যেন প্রতিটি ভবন, প্রতিটি পথ, প্রতিটি কোচিং কেন্দ্র এটি অবগত যে আজ কারো স্বপ্ন রূপ লাভ করবে এবং কারো প্রত্যাশা পুনরায় যাচাই করা হবে। সে তার নিজস্ব হস্তসমূহ দর্শন করল, যাতে এখন পূর্বের অনুরূপ কম্পন অনুপস্থিত,
কিন্তু স্বল্পতর চাপ এখনও উপস্থিত ছিল, কেননা পুরাতন ব্যর্থতার স্মৃতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না। সেটি অন্তরে কোথাও অবস্থান করে, যেন সতর্কবার্তা যে শিথিলতা প্রদান করো না। যখন সে পরীক্ষা কেন্দ্রের বহির্ভাগে উপনীত হয়েছে, তাহলে সে চতুর্দিকে সেই মুখসমূহ দর্শন করল যা 1 বর্ষ পূর্বেও ছিল। কয়েকটি নূতন, কয়েকটি পুরাতন, কিন্তু প্রতিটি মুখে সেই জিজ্ঞাসা, কি এবার সফলতা লাভ হবে? এবং সে নিজেকে জিজ্ঞাসা করছিল যে কি সে প্রকৃতপক্ষে ততটা প্রস্তুতি গ্রহণ করেছে যতটা আবশ্যক ছিল, নাকি কোথাও সে এখনও সেই একটি ফলাফলের আশঙ্কা থেকে পলায়ন করছে। অর্জুন সামান্য দূরত্বে অবস্থান করছিল, ভিড়ে মিশ্রিত হয়ে, কিন্তু তার নয়ন প্রিয়ার উপর নিবদ্ধ ছিল, যেন সে কেবল এটি দর্শন করতে ইচ্ছুক যে তার পদক্ষেপসমূহ টলমল করছে কিনা। সে নিকটে এসে কিছু দীর্ঘ বলল না, কেবল এটুকু বলল যে আজ যা কিছু লিপিবদ্ধ করবে সেটি তার পূর্ববর্তী বর্ষের পরিশ্রমের সারাংশ হবে, এবং যদি সে নিজের উপর আস্থা পরিত্যাগ না করে তাহলে কাগজের শব্দসমূহ নিজেই পথ নির্মাণ করবে। পরীক্ষা কক্ষে উপবিষ্ট হওয়ার সময় প্রিয়াকে এক ক্ষণের জন্য সেই ছাদ স্মরণ হল যেখানে সে অবস্থান করছিল, এবং সে অনুভূত করল যে সেই দিবসে যদি সে একটি পদক্ষেপ অগ্রসর হতো তাহলে আজ এই আসন শূন্য থাকত। এই ধারণা তাকে আতঙ্কিত করার পরিবর্তে বলবান করল, কেননা তাকে অনুভূতি হল যে সে পূর্বেই সর্বাধিক মহান লড়াই জয়লাভ করেছে, সে জীবনের নির্বাচন করেছে। জিজ্ঞাসাপত্র তার সম্মুখে ছিল। প্রথম কয়েকটি জিজ্ঞাসা জটিল প্রতীয়মান হল, হৃদয়ের স্পন্দন তড়িৎ। 3 ঘণ্টা যেন কোনো দীর্ঘ সুড়ঙ্গ থেকে অতিক্রম করার অনুরূপ অভিজ্ঞতা ছিল, যেখানে প্রতিটি জিজ্ঞাসা একটি বাঁক এবং প্রতিটি প্রত্যুত্তর একটি পদক্ষেপ। এবং যখন চূড়ান্ত ঘণ্টাধ্বনি হয়েছে, তাহলে তাকে অন্তরে একটি বিচিত্র শান্তি অনুভূত হয়েছে। তাকে অবগত নেই যে ফলাফল কি হবে, কিন্তু তাকে এটি অবগত ছিল যে সে পলায়ন করে নয়, দাঁড়িয়ে লিপিবদ্ধ করেছে, এবং এই অনুভূতি তার জন্য কোনো সংখ্যা থেকে মহান ছিল। বহির্দিকে প্রস্থান করতেই শিক্ষার্থীদের ভিড় পুনরায় বিতর্কে নিমগ্ন হয়ে গেল। কেউ প্রত্যুত্তর মিলিয়ে নিরীক্ষণ করছে, কেউ কাটঅফের অনুমান করছে, কিন্তু প্রিয়া এবার সেই গোলমাল থেকে দূরবর্তী রইল, কেননা তাকে অনুধাবিত হয়েছে যে ফলাফলের পূর্বে অনুমান কেবল অস্থিরতা বৃদ্ধি করে। ফলাফলের প্রতীক্ষা প্রতিটি দিবসকে দীর্ঘায়িত করে তোলে, এবং সেই প্রতীক্ষা এখন তার জীবনের অংশ হয়ে উঠেছে। একাধিক রাত্রি সে গ্রন্থসমূহের পরিবর্তে ছাদ নিরীক্ষণ করে অতিবাহিত করেছে। চিন্তা করে যে যদি এবারও নাম তালিকায় অনুপস্থিত হয় তাহলে কি সে পুনরায় বিপর্যস্ত হবে। কিন্তু প্রতিটি সময়ে তার অন্তর থেকে একটি কণ্ঠস্বর উদিত হয় যে এখন সে পূর্ববর্তী প্রিয়া নয়, এখন তার নিকট অভিজ্ঞতা আছে, সহায়তা আছে, এবং সর্বাধিক আত্মপ্রত্যয় আছে। অর্জুন মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করে যে আশঙ্কা অনুভূত হচ্ছে কিনা, এবং সে অর্ধ হাস্যের সঙ্গে বলে যে আশঙ্কা তো উপস্থিত, কিন্তু এখন সেটি তাকে স্থবিত করবে না। এবং তারপর সেই দিবস উপস্থিত হয়েছে যার নাম শ্রবণ করলেই হৃদয়ের স্পন্দন তড়িত হয়ে ওঠে। ফলাফলের দিবস, সেই কোচিং, সেই বোর্ড, সেই ভিড়। কিন্তু এবার প্রিয়ার পদক্ষেপসমূহে পূর্বের অনুরূপ বিপর্যয় অনুপস্থিত। সে নিজেকে ভিড়ের মধ্যভাগে অবস্থিত পেল। তার নয়ন তালিকায় ছুটে চলল, ওপর থেকে নিম্ন দিকে, তারপর নিম্ন থেকে ওপর দিকে, এবং একক্ষণের জন্য তাকে প্রতীয়মান হল যে সম্ভবত সে পুনরায় ভুল করছে। কিন্তু আগামী ক্ষণেই তার দৃষ্টি তার নিজস্ব রোল নম্বরে স্থির হয়ে গেল। সে দ্বিতীয়বার দর্শন করল, যেন তাকে বিশ্বাস হয় না। তারপর তৃতীয়বার, এবং নামের সম্মুখে লিখিত ছিল যোগ্যতা লাভ করেছে। সেই ক্ষণে সময় যেন স্থির হয়ে গেল, গোলমাল যেন কোথাও দূরবর্তী হয়ে গেল, এবং তার অন্তরে যে দমিত চাপ ছিল সেটি অশ্রুর আকারে বহির্গত হয়েছে। এই অশ্রুপাত পরাজয়ের নয়, এটি পুনরুত্থানের ছিল, কেননা এই তালিকায় তার নাম কেবল একটি শৃঙ্খলা নয়, সেটি সেই দিবসের বিজয় ছিল যখন সে ছাদ থেকে নিম্নে অবতরণের সংকল্প গ্রহণ করেছে। অর্জুনও বোর্ড দর্শন করল। তার মুখমণ্ডলে একটি গভীর তৃপ্তি ছিল, যেন সে অবগত যে এই ফলাফল কেবল প্রিয়ার পরিশ্রমের সাক্ষ্য নয়, বরং সেই আস্থার ফল যা সে তার উপর রেখেছে। প্রিয়া কম্পিত হস্তে মোবাইল বহির্গত করল এবং তার পিতাকে কল করল।
এবং যখন সে বলল যে এবার সফলতা লাভ হয়েছে, তাহলে অন্য পক্ষ থেকে যে নীরবতা উদিত হয়েছে সেটি কোনো শব্দ থেকে মহান ছিল। সেই নীরবতা অহংকারের ছিল, স্বস্তির ছিল এবং সেই সমস্ত লড়াইয়ের স্বীকৃতির ছিল যা তারা যৌথভাবে সহ্য করেছে। ভিড়ে অবস্থিত ব্যক্তিগণ করতালি দিচ্ছে, কেউ তাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু প্রিয়া অবগত যে এই বিজয় কেবল তার নয়, এটি সেই ছাদে অবস্থানরত দুজনের যৌথ বিজয়। অর্জুন তার নিকট উপস্থিত হয়েছে, কিন্তু সর্বদা অনুরূপ সামান্য পশ্চাতে স্থির হয়ে গেল, যেন সে ইচ্ছুক যে আলোক তার উপর অবস্থান করুক, যে লড়াই করেছে। এবং যখন প্রিয়া তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল, তাহলে তার নয়নে সেই জিজ্ঞাসা ছিল, যদি তুমি সেই দিবসে না উপস্থিত হতে। এবং অর্জুন বিনা শব্দেই প্রত্যুত্তর প্রদান করল যে মাঝে মাঝে জীবন আমাদের রক্ষা করার জন্য কোনো ব্যক্তির আকার গ্রহণ করে। সেই দিবসে ফলাফলের বোর্ডে কেবল একটি নাম সংযোজিত হয়নি, সেই দিবসে একটি কাহিনী সম্পূর্ণরূপে গতিপথ পরিবর্তিত হয়েছে। এবং এখন এটি সুস্পষ্ট ছিল যে এই সংযোগ কেবল সহায়তার নয়, এটি ধীরে ধীরে জীবনের অংশ হয়ে উঠেছে। চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রথম দিবস প্রিয়ার জন্য কোনো স্বপ্নের বাস্তবায়নের অনুরূপ ছিল, কিন্তু এই স্বপ্ন ফুলসমূহে সুসজ্জিত নয়, এতে দায়িত্বের ওজন ছিল এবং সেই অগণিত প্রত্যাশার প্রতিধ্বনি ছিল যা তার গ্রাম থেকে তার সঙ্গে সঙ্গত হয়েছে। যখন সে প্রথমবার সাদা আচ্ছাদন পরিধান করল এবং দর্পণে নিজেকে দর্শন করল, তাহলে তাকে তার পশ্চাতে অবস্থানরত সেই ছাদ দৃশ্যমান হয়েছে যেখানে সে 1 বর্ষ পূর্বে সমস্ত কিছু সমাপ্ত ধারণা করেছিল। এবং তাকে অনুভূতি হয়েছে যে এই আচ্ছাদন কেবল একটি পেশার প্রতীক নয়, এটি সেই সংকল্পের ফল যা সে জীবনের পক্ষে গ্রহণ করেছে। মহাবিদ্যালয়ের বিশাল ভবনসমূহ, আধুনিক গবেষণাগার এবং বিভিন্ন প্রদেশ থেকে আগত শিক্ষার্থীদের ভিড় তার জন্য একটি নূতন জগৎ ছিল, কিন্তু তার অন্তরে এখনও সেই গ্রামীণ কন্যা ছিল যে প্রতিটি ব্যয় চিন্তাভাবনা করে এবং প্রতিটি সুযোগকে অনুগ্রহ ধারণা করে। চিকিৎসা শিক্ষা সরল নয়, গ্রন্থসমূহ পুরু ছিল, পাঠ্যসূচি দীর্ঘ ছিল এবং প্রতিযোগিতা ততটা তীক্ষ্ণ ছিল যতটা লখনৌয়ে। কিন্তু এখন প্রিয়া পূর্বের অনুরূপ নয়। সে অবগত যে ব্যর্থতা একবার তাকে পতিত করেছে, তাই এখন সে প্রতিটি অধ্যায়কে এমন পাঠ করে যেন তার মধ্যে তার অতীত এবং ভবিষ্যৎ দুটিই লিখিত। রাত্রিকালে ছাত্রাবাসের কক্ষে উপবিষ্ট হয়ে সে প্রায়শই তার লিপিবদ্ধ গ্রন্থে ঝুঁকে পড়ে, এবং যখন ক্লান্তিতে তার নয়ন ভারাক্রান্ত হয়ে ওঠে, তাহলে তাকে অর্জুনের সেই নির্মল কণ্ঠ স্মরণ হয় যা বলে যে আশঙ্কাকে পরিশ্রমে রূপান্তরিত করো। এই স্মৃতি তাকে অগ্রসর করে এবং সে নিজেকে পুনরায় শিক্ষায় নিমজ্জিত করে। অন্যপক্ষে অর্জুনও তার নিজস্ব কর্মজীবনের পথে অগ্রসর হচ্ছে, কিন্তু তার অন্তরে একটি সাম্য ছিল। সে কখনো প্রিয়াকে এটি অনুভূত করতে দেয়নি যে তার সফলতা তার কারণে। সে সর্বদা এটি বলে যে সে কেবল দ্বার উন্মোচিত করেছে, অন্তরে প্রবেশ করে পথ নির্ধারণ করা প্রিয়ার কর্তব্য ছিল। তাদের মধ্যে আলোচনা এখন পূর্বের থেকে অধিক স্বাচ্ছন্দ্য ছিল। তারা নিজ নিজ শিক্ষা, লড়াই এবং ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা ভাগ করে। কিন্তু এই ভাগে কোনো দাবি অনুপস্থিত, কোনো অধিকার অনুপস্থিত, কেবল একটি আস্থা ছিল যা ধীরে ধীরে গভীরতর হয়ে উঠছে। মাঝে মাঝে যখন প্রিয়া দিবসভরের ক্লান্তির পর টেলিফোন গ্রহণ করে বলে যে তাকে প্রতীয়মান হয় সে এই পর্যায়ের শিক্ষার জন্য উপযুক্ত নয়, তাহলে অর্জুন তাকে স্মরণ করিয়ে দেয় যে সে সেই কন্যা যে তার সর্বাধিক অন্ধকার দিবসে ফিরে আসা নির্বাচন করেছে, এবং এই স্মৃতি তাকে পুনরায় স্থির করে দেয়। সময় অতিক্রান্ত হয়েছে এবং প্রিয়া মহাবিদ্যালয়ে তার নিজস্ব পরিচয় সৃষ্টি করতে আরম্ভ করেছে। তার অধ্যাপক তার নিষ্ঠার প্রশংসা করেন, সহশিক্ষার্থীরা তার নিকট থেকে লিপিবদ্ধকরণ চায়, এবং ধীরে ধীরে সে কেবল একটি শিক্ষার্থী নয়, একটি দৃষ্টান্ত হয়ে উঠছে যে সীমিত সংস্থান কারো যোগ্যতাকে সীমিত করতে অক্ষম। গ্রামে তার আলোচনা আরম্ভ হয়েছে। যে ব্যক্তিগণ একসময় তার পিতাকে অনুধাবন করাত যে কন্যার উপর এত ব্যয় কেন, সেই তারাই এখন বলে যে পাণ্ডেজির কন্যা অসাধারণ করেছে। কিন্তু এই বাহ্যিক মর্যাদার মধ্যে প্রিয়ার মন সর্বদা সেই একটি সত্যকে স্মরণ রাখে যে যদি সেই দিবসে ছাড়ে কেউ তাকে আহ্বান না করত, তাহলে এসব সম্ভবপর হয় না। এক সায়াহ্নে মহাবিদ্যালয়ের পরিসরে উপবিষ্ট প্রিয়া অর্জুনকে জিজ্ঞাসা করল যে সে সেই দিবসে তার সহায়তা কেন করল, এবং অর্জুন কিছু সময় নীরব থেকে বলল যে তাকে প্রতীয়মান হয়েছিল যে যদি সে নীরব থাকে তাহলে জীবনভর নিজেকে দোষারোপ করবে, কেননা মাঝে মাঝে আমরা কারো জীবনে এই জন্য উপস্থিত হই যাতে সে পতিত না হয়। এই প্রত্যুত্তর শ্রবণ করে প্রিয়া অনুভূত করল যে তাদের সংযোগ করুণা বা কৃতজ্ঞতার নয়, এটি সমতার, কেননা অর্জুন তাকে কখনো নিম্নস্থলে অবস্থান করায়নি, সে সর্বদা তাকে সমতায় দর্শন করেছে। এই সমতাই ধীরে ধীরে তাদের মধ্যে একটি এমন সংযোগ সৃষ্টি করেছে যা শব্দহীন এবং অভিজ্ঞতায় অধিক।
অর্জুনের পরিবারকেও ধীরে ধীরে এই সংযোগের গভীরতার অনুভূতি হতে আরম্ভ করল। তার পিতা, যিনি প্রারম্ভে এটিকে কেবল একটি সহায়তা ধারণা করেছিলেন, এখন অনুধাবন করতে আরম্ভ করলেন যে এই সংযোগ কেবল আর্থিক সহযোগিতার ফল নয়, বরং যৌথ মূল্যবোধের। সমাজের কয়েকজন ব্যক্তি এখনও জিজ্ঞাসা উত্থাপন করে, স্তরের আলোচনা করে, কিন্তু অর্জুনের পিতার একটিমাত্র প্রত্যুত্তর হয় যে পরিশ্রম থেকে মহান কোনো স্তর হয় না। উধর প্রিয়ার পিতা ও তার কন্যার নয়নে সেই দীপ্তি দর্শন করেন যা একসময় তারা তার নিজস্ব স্বপ্নে দর্শন করেছিলেন, এবং তাদের এই তৃপ্তি ছিল যে তাদের কন্যা কেবল পরীক্ষা জয় করেনি, বরং নিজেকেও জয় করেছে। ধীরে ধীরে এটি সুস্পষ্ট হয়ে উঠল যে এই সঙ্গতি এখন কেবল মৈত্রী পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এতে একটি গভীরতা ছিল যা সময়ের সঙ্গে আরও বলবান হয়ে উঠছে। কিন্তু দুজন কখনও ত্বরান্বিত হয়নি, কেননা তারা অবগত যে সংযোগ আবেগে নয়, স্থায়িত্বে চালিত হয়। প্রিয়া তার চূড়ান্ত বর্ষে স্বর্ণপদক লাভ করল, এবং দীক্ষান্ত অনুষ্ঠানের দিবসে যখন সে মঞ্চে অগ্রসর হয়েছে, তাহলে তার মননে কেবল একটি ছবি ছিল, সেই ছাদ, সেই প্রান্ত এবং সেই কণ্ঠস্বর যা তাকে আহ্বান করেছে। নিম্নে উপবিষ্ট অর্জুন তাকে নিরীক্ষণ করছিল, এবং তার নয়নে অহংকার ছিল, কিন্তু সে সর্বদা অনুরূপ সামান্য পশ্চাতে ছিল, কেননা সে অবগত যে প্রকৃত আলোক তার উপর হওয়া উচিত, যে অন্ধকার থেকে বহির্গত হওয়ার সাহস প্রদর্শন করেছে। দীক্ষান্ত অনুষ্ঠানের ভিড় ছড়িয়ে গেছে, মঞ্চে স্থাপিত আলোকসমূহ এক এক করে নিভে যাচ্ছে, কিন্তু প্রিয়ার অন্তরে যে দীপ্তি ছিল সেটি এখন কোনো অনুষ্ঠানের উপর নির্ভরশীল নয়। যখন সে তার মাতা পিতাকে আলিঙ্গন করল, তাহলে তাকে অনুভূত হয়েছে যে এই আলিঙ্গন কেবল আনন্দের নয়, এটি সেই আস্থার প্রত্যাবর্তন যা একদিন ফলাফলের বোর্ডের সম্মুখে বিপর্যস্ত প্রতীয়মান হয়েছিল। তার পিতার নয়নে অহংকার ছিল, কিন্তু তার মধ্যে একটি নীরব স্বীকৃতিও ছিল যে তাদের কন্যা তাদের থেকে অনেক অধিক সাহস প্রদর্শন করেছে, এবং তার মাতার হস্ত যখন তার মস্তকে স্থাপিত হয়েছে, তাহলে সেই স্পর্শ অনুগ্রহ থেকে অধিক একটি তৃপ্তির ইঙ্গিত ছিল যে তারা যে কন্যাকে লখনৌমে প্রেরণ করেছিল সে কেবল চিকিৎসক হয়ে প্রত্যাবর্তিত হয়নি, সে অন্তর থেকেও বলবান হয়ে প্রত্যাবর্তিত হয়েছে। ভিড়ের পশ্চাতে অবস্থানরত অর্জুন সর্বদা অনুরূপ নির্মল ছিল, যেন তাকে অভ্যাস হয়ে গেছে যে সে জীবনের মহান ক্ষণসমূহে কেন্দ্রস্থলে নয়, প্রান্তে অবস্থান করে। এবং প্রিয়া যখন তাকে দর্শন করল, তাহলে তাকে স্মরণ হয়েছে যে কাহিনীর আরম্ভেও এমনই হয়েছিল। সে পশ্চাতে অবস্থান করছিল, কিন্তু তার কণ্ঠস্বর সর্বাধিক অগ্রসর হয়ে উপনীত হয়েছে। সে তার নিকট উপস্থিত হয়েছে এবং কয়েকটি ক্ষণ বিনা বাক্যে তাকে নিরীক্ষণ করতে রইল, যেন সে সেই সমস্ত দিবসসমূহকে যৌথভাবে স্মরণ করছে, যাতে সাহস এবং আস্থা যৌথভাবে পথ নির্মাণ করেছে। সে ধীরে ধীরে বলল যে যদি সেই দিবসে সে ছাদে না উপস্থিত হতো, তাহলে সম্ভবত এই দিবস কখনো উপস্থিত হয় না। এবং অর্জুন সেই অনুরূপ স্বচ্ছন্দতায় প্রত্যুত্তর দিল যে যদি সেই দিবসে সে তার বাক্য শ্রবণ না করত, তাহলে কিছু পরিবর্তিত হয় না, কেননা শেষ পর্যন্ত সংগ্রাম সে নিজে করেছে। কয়েকটি সংকল্প শব্দেময় নয়নের ভাষায় গৃহীত হয়, এবং সেই সায়াহ্নে দুজন সংকল্প গ্রহণ করল যে এই সঙ্গতি এখন অকথিত থাকবে না। অর্জুন তার পিতাকে সুস্পষ্টভাবে বলল যে সে প্রিয়াকে জীবনসঙ্গিনী করতে ইচ্ছুক, এবং তার পিতা বিনা কোনো নাটকীয়তায় জিজ্ঞাসা করলেন যে সে কি নিশ্চিত, কেননা বিবাহ কেবল আবেগ নয়, দায়িত্ব। অর্জুন নির্মল কণ্ঠে বলল যে সে তাকে ব্যর্থতায় দর্শন করেছে, লড়াইয়ে দর্শন করেছে এবং সফলতায় দর্শন করেছে, এবং যদি সে এই তিনটি অবস্থায় তার সঙ্গে অবস্থান করতে সক্ষম, তাহলে ভবিষ্যতেও সক্ষম। এই প্রত্যুত্তর শ্রবণ করে তার পিতা হাস্য করে বললেন যে স্তরের দেয়ালসমূহ মননে অবস্থিত, এবং যদি মন নির্মল হয় তাহলে সমাজের কণ্ঠস্বর ধীরে ধীরে নিজেই নীরব হয়ে যায়। উধর প্রিয়াও তার মাতাপিতার সম্মুখে অর্জুনের উল্লেখ করল, এবং তার পিতা কয়েকটি ক্ষণ নীরব থেকে জিজ্ঞাসা করলেন যে কি এটিই সেই যুবক যে সেই দুর্যোগকালে তার সঙ্গ প্রদান করেছে। যখন প্রিয়া মস্তক নাড়াল, তাহলে তারা দীর্ঘশ্বাস গ্রহণ করে বললেন যে ব্যক্তির পরিচয় তার গৃহ থেকে নয়, তার আচরণ থেকে হয়, এবং যদি সে তার কন্যার সঙ্গে সমতায় অবস্থান করছে, তাহলে তাদের কোনো বিরোধিতা নেই। গ্রামে কয়েকটি ফিসফিসানি হয়েছে, নগরে কয়েকটি জিজ্ঞাসা উত্থাপিত হয়েছে, কিন্তু দুটি পরিবার একটি বিষয়ে সুস্পষ্ট করে দিয়েছে, এই সংযোগ অনুগ্রহ বা সহমর্মিতায় নয়, মর্যাদা এবং সমতায় অবলম্বিত। বিবাহ সরলতায় সম্পাদিত হয়েছে, বিনা কোনো মহান প্রদর্শনের, কেননা দুজন অবগত যে তাদের কাহিনীর প্রকৃত দীপ্তি সেই ৭ ফেরায় নয়, সেই দিবসসমূহে অবস্থিত যখন তারা একে অন্যকে পতিত হতে অনুমতি দেয়নি,
যখন প্রিয়া ফেরা গ্রহণের সময় অগ্নির জ্বালাকে দর্শন করল, তাহলে তাকে সেই ছাদ স্মরণ হয়েছে, সেই বায়ু, সেই ক্ষণ যখন সে একটি পদক্ষেপ পশ্চাতে সরে জীবন নির্বাচন করেছে, এবং সে মনেই মনে চিন্তা করল যে জীবন মাঝে মাঝে আমাদের প্রান্ত পর্যন্ত এই জন্য নিয়ে যায় যাতে আমরা অনুধাবন করতে পারি যে পশ্চাদপসরণও সাহস হয়। অর্জুন তার হস্ত গ্রহণ করে স্বল্পতর চাপ প্রদান করল, যেন সে বিনা শব্দে বলছে যে এই সঙ্গতি এখন কোনো একটি পরীক্ষা বা একটি সংকল্পের উপর নির্ভরশীল নয়, এটি এখন একটি যৌথ যাত্রা। কয়েকটি বর্ষ পর যখন চিকিৎসক প্রিয়া তার চিকিৎসালয়ে সেই রোগীসমূহকে দর্শন করে যারা আর্থিক সংকটের কারণে চিকিৎসা স্থগিত করে, তাহলে তাকে তার পিতার রেহেন রাখা ভূখণ্ড স্মরণ হয়, এবং সে প্রতিটি সময়ে প্রয়াস করে যে কাউকে কেবল অর্থের কারণে পরাজয় স্বীকার করতে না হয়। এক দিবসে চিকিৎসালয়ের ছাদে সে একটি যুবতী শিক্ষার্থীকে অশ্রু বিসর্জন করতে দর্শন করল, যে পরীক্ষায় ব্যর্থ হয়ে নিজেকে দোষারোপ করছে, এবং প্রিয়া তার নিকট গিয়ে উপবিষ্ট হয়েছে। সে তাকে সেই বাক্যই বলল যে একসময় অর্জুন তাকে বলেছিল যে ব্যর্থতা চূড়ান্ত হয় না, চূড়ান্ত হয় পরাজয় স্বীকার করা। এবং পশ্চাতে অবস্থানরত অর্জুন এই দৃশ্য নিরীক্ষণ করছিল, যেন কাহিনী পুনরায় সেই স্থানে প্রত্যাবর্তিত হয়েছে। কিন্তু এবার প্রান্তে অবস্থানরত কন্যা একাকী নয়। সময়ের সঙ্গে তাদের কাহিনী একটি দৃষ্টান্ত হয়ে উঠল, কিন্তু তাদের জন্য সেটি কেবল জীবন ছিল, সাধারণ দিবসসমূহ, ক্ষুদ্র আনন্দ এবং যৌথ দায়িত্বের জীবন। যখন মাঝে মাঝে তারা লখনৌ থেকে অতিক্রম করে, তাহলে সেই পুরাতন ছাত্রাবাসের ছাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এবং হাস্য করে, কেননা তাদের অবগত ছিল যে তাদের বিবাহের প্রকৃত আরম্ভ মণ্ডপে নয়, সেই ছাদে হয়েছে, যেখানে একটি কণ্ঠস্বর একটি পদক্ষেপ স্থগিত করেছে, এবং এভাবে পরীক্ষার ফলাফলের বোর্ডের সামনে কাঁদছিল সেই অসহায় দরিদ্র মেয়েটি। পিছনে দাঁড়িয়ে থাকা সচ্ছল যুবক যা করল, এই বাক্যাংশ কোনো সংবেদনশীলতার নয়, বরং একটি সত্যের প্রতীক হয়ে উঠল, যে মাঝে মাঝে জীবন পরিবর্তনের জন্য মহান অলৌকিক ঘটনা নয়, কেবল যথাযথ সময়ে উচ্চারিত একটি বাক্যাংশ, প্রসারিত একটি হস্ত এবং গৃহীত একটি সাহসী সংকল্পই পর্যাপ্ত হয়। যদি এই কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করেছে, তাহলে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্টে নিজের এবং নিজের নগরের নাম লিখুন, যাতে আমাদের অবগত হয় যে আমাদের কাহিনীসমূহ কোথায় কোথায় হৃদয়কে স্পর্শ করছে। তারপর মিলব একটি নূতন আবেগপূর্ণ কাহিনীর সঙ্গে। ততক্ষণ আনন্দিত থাকুন, স্বাস্থ্যবান থাকুন এবং নিজের সংযোগসমূহকে সময় প্রদান করুন।